প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ট্রিবিউনের এই অনুষ্ঠানে। আমাদের দেশে একটা অন্তর্বর্তীকালীন যে সরকারটা হয়েছে তার বয়স ১.৫ মাসেরও বেশি হয়ে গেল। একটা বিপুল প্রত্যাশা নিয়ে এই সরকার যাত্রা শুরু করেছিল। প্রত্যাশাটা যতটা না সরকারি ছিল তার চেয়ে বেশি ছিল সরকারকে ঘিরে সাধারণ মানুষের। সাধারণ মানুষের সেই প্রত্যাশা এই ১.৫ মাসের মাথায় পূরণ হলো কি হলো না সেটা হয়তো এটা বিচারের জন্য সময়টা যথেষ্ট নয়, কিন্তু তারপরে এতটুকু তো বলা যায় যে যাত্রাটা শুরু হয়েছে কিনা, প্রত্যাশার যে গন্তব্য সেই গন্তব্যে আমরা পৌঁছতে পারবো এমন কোনো ধারণা মানুষের মধ্যে তৈরি হয়েছে কিনা, অথবা কোনো কোনো খাতে হয়তো হয়েছে, আবার কোনো কোনো খাতে হয়তো হয়নি, কোনো কোনো খাতে হয়তো আমরা আরো কিছু চেয়েছিলাম। এরকম একটা হিসেব নিকেশের আলোচনা করার জন্য আজকে আমরা এখানে বসেছি। আজ আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সরোয়ার হোসেন। জনাব সরোয়ার হোসেন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জি, আপনাকে শুনতে পাচ্ছি। আপনি তো শুনলেন আমি আসলে কোন বিষয়টা নিয়ে মানুষের মনে আগ্রহ এবং যে আগ্রহটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি। এই দেশের একজন নাগরিক হিসাবে আপনারও নিশ্চয়ই কিছু আগ্রহ আছে, আপনারও নিশ্চয়ই কিছু প্রত্যাশা ছিল। তো সেই প্রত্যাশাগুলি সবগুলি বলতে গেলে তো অনেক সময় লাগবে। আমি দু একটা বিষয় নিয়ে আলোচনা করি। যেহেতু আপনি একজন আইনের লোক, আপনার কাছে কি মনে হচ্ছে যে ২-৩টা সরকার বেশ কয়েকটা সংস্কারের কথা বলেছেন, তার মধ্যে একটা বিচার বিভাগীয় সংস্কার আছে, আরেকটা আপনার আমি যদি সংবিধান সংস্কারের কথা ধরি, আমি যদি দুটো নিয়ে আলোচনা করতে চাই তাহলে আমি প্রথমে সংবিধান সংস্কারের জন্য যে কমিটিটা গঠন করা হয়েছে, প্রথমে একটা কমিটি হলো, পরে আরেকটা কমিটি হলো, এটা নিয়ে বেশ একটা বিতর্কও হয়েছে। এটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করছেন? একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। দেখুন, একটি বিপ্লব সংগঠিত হয়েছে, আমি এটাকে বিপ্লবই বলবো। বিপ্লবের যদি ডেফিনেশন দেখেন, যে সিস্টেম পরিবর্তনের জন্য যে উদ্বুত্থান ঘটে সেইটাকে বিপ্লব বলা হয়। তো ডেফিনেটলি এই বিপ্লবের যে উদ্দেশ্য ছিল পরিষ্কার। কি উদ্দেশ্য ছিল? দুই ধরনের উদ্দেশ্য ছিল। প্রথম উদ্দেশ্য ছিল যে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত সৃষ্টি করা হবে যেখানে আর কোনোদিন যাতে স্বৈরতান্ত্রিকতা আসতে না পারে, যেখানে আর কোনোদিন মাফিয়া তন্ত্র, লুটেরা তন্ত্র এবং এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন সৃষ্টি হতে না পারে। সো এইটা ছিল একটা দিক। আরেকটা দিক, কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে? ব্যবস্থা নেওয়া হবে যারা স্বৈরচারী ছিল, অর্থাৎ যারা ডাইরেক্ট এই স্বৈরতান্ত্রিকতার সাথে জড়িত ছিল, প্লেয়ার্স, একদম পতিত প্রধানমন্ত্রী থেকে শুরু করে ডাউন লেভেল যে সিপাই, থানার যে সিপাই এই স্বৈরতান্ত্রিকতাকে ডাইরেক্ট কন্ট্রিবিউট করছে, তারা সব স্বৈরতান্ত্রিকতার অংশ। তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2 নম্বর হলো স্বৈরতান্ত্রিকতার দোষর, যাদের কারণে এই স্বৈরতান্ত্রিকতা কন্টিনিউ করতে পেরেছে। 3 নম্বর হলো এই স্বৈরতান্ত্রিকতার ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি। সো এই যেভাবে এই একটা বিপ্লব শুরু হলো, যেভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, তাদের ভিতরে বিপ্লবী কোনো টেন্ডেন্সি নাই। তাদের ভিতরে একটা গান্ধী টাইপের একটা টেন্ডেন্সি আমরা লক্ষ্য করছি, যে অহিংস একটা অ্যাপ্রোচ। সো বিপ্লবী অ্যাপ্রোচ এবং গান্ধী অ্যাপ্রোচ একসাথে যায় না। উদাহরণস্বরূপ আমি বলি যে যারা এই সরকার গঠন করেছে, দে লুক লাইক ভেরি উইক অ্যান্ড ইনএক্সপিরিয়েন্সড। এক্সপিরিয়েন্সের অভাব আছে। একজনই এখানে রোল মডেল, প্রফেসর ইউনূস, কিন্তু পেশায় তিনি একজন শিক্ষক। শিক্ষকরা বাই ক্যারেক্টার অনেক ডোসাইল হয়, অনেক নমনীয় হয়, অনেক অ্যাকোমোডেশন হয়। তো শুরুতেই যে সমস্যাগুলো আমরা দেখলাম, যেমন আনসার বিদ্রোহ, আপনার এই গার্মেন্ট সেক্টরে অব্যবস্থা, রোড ট্রাফিক সিস্টেমে অব্যবস্থা, এরপরে আমরা দেখলাম এই হিল ট্যাক্সের ইস্যু। এই কোনো ইস্যুটাই কিন্তু সঠিকভাবে হ্যান্ডেল হয়েছে বলে অন্তত আমি মনে করি না। অর্থাৎ তাদের হানিমুন পিরিয়ড শেষ হয়ে গেছে, কিন্তু তাদের যে এ গুড বিগিনিং ইজ হাফ ডান, সেটা কিন্তু হয়নি। বরং মর্নিং শোজ দ্য ডেজ, সেই মর্নিং কিন্তু দিনকে দেখাতে পারে নাই, বরং ইট লুক লাইক যে মর্নিং ওয়াজ ক্লাউডি। এখন এরা এখানে যারা আসছে
এখানে যারা আসছে তাদের অনেক অভিজ্ঞতা কম আছে। আপনি অন্তর্বর্তীকালীন সরকারের আমব্রেলাটাকে কেন বড় করেন না? আমি আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি বলছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আরো 2 জন উপ অ্যাডভাইজার থাকতে পারে। যাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাডভাইজার করা হয়েছে সে তো ডাইরেক্ট এই স্বৈরতান্ত্রিকতার বেনিফিশিয়ারি। আমরা সেই ডিবেট করতে পারি, কারণ তো সে সময় সচিব হয়েছে, সেক্রেটারি হয়েছে, তাহলে সে বেনিফিশিয়ারি। সে তো বেনিফিশিয়ারি কোথায় পড়ে? আমি থামাচ্ছি। আপনি যদি বেনিফিশিয়ারি খুঁজেন তাহলে গত 15 বছরে তো স্বৈর শাসক যারা ছিলেন, 16 বছর ধরে, আমি 16 বছরে তো ওনারা তো ওনাদের দল না করলে, ওনাদের মতকে সমর্থন না করলে ওনারা তো কাউকে ক্ষমতায় রাখেননি, চাকরিতে রাখেননি। তাহলে এখন যে সমস্ত জীবিত ব্যক্তিরা বিভিন্ন সচিব অথবা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, তারা তো অবভিয়াসলি ওনাদের বেনিফিশিয়ারি হবেন। তাহলে আমি নতুন লোক থেকে নিয়ে আসবো না? এটা আমি এইটুকু স্বীকার করি যে অনেক প্রফেশনাল ব্যুরোক্র্যাটস বাধ্য হয়েছে যে তারা আওয়ামী ঘরানা সেটা দেখাতে, আর অনেকে যারা বাধ্য হয়নি তাদেরকে আইদার ওএসডি অথবা রিটায়ার করেছে। তৌহিদ সাহেব একজন প্রফেশনাল লোক, আমি বিশ্বাস করি, কিন্তু এর চেয়ে তো বেটার অপশন ছিল, আরো ছিল, আমরা দেখাতে পারি। তো এই পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক আছে, তাকে রাখেন। আরো 2 জন উপদেষ্টা দরকার, শুধু একজন দরকার ইন্ডিয়ান অ্যাফেয়ার্স দেখার জন্য, শুধু একজন। আর একজন দরকার ছিল আপনার এই রোহিঙ্গা ইস্যু, এইটা দেখার জন্য। আর একজন দরকার বাকি সমস্ত ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ফরেন পলিসি দেখার জন্য। মনে করেন উদাহরণস্বরূপ আমি বলি, দুর্নীতি দমনে 80টি টিম গঠন করা উচিত ছিল। 80, প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য একটা টিম এবং প্রত্যেকটা জেলার জন্য একটা টিম। কাদেরকে দিয়ে গঠন করতে হবে? যারা টেস্টেড, চরিত্রবান। দুর্নীতিকে আনার্ট করতে হবে, এমন একটি রাষ্ট্র ব্যবস্থা করতে হবে যেখানে আর কোনোদিন দুর্নীতি বাসা বাঁধতে না পারে। তারা তো সেদিকে যাচ্ছে না। এখন আপনি মনে করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যার কাজ সবচেয়ে বেশি, জাহাঙ্গীর স্যারের সাথে আমি একসাথে চাকরি করেছি, ভেরি হাইয়েস্ট ইন্টিগ্রিটি হোল্ডার, সব কাজ জানে, কিন্তু তার হাতটাকে যদি প্রসারিত করা হতো, এখানে আরো যদি 3 জন উপদেষ্টা দেওয়া হতো, একজন দেখবে আপনার এই যে প্যারামিলিটারি, আরেকজন দেখবে পুলিশ, আরেকজন দেখবে অন্যান্য আইন শৃঙ্খলা, তাহলে তাদের হাত প্রসারিত হতো। অর্থাৎ আপনি যদি আপনার আমব্রেলাটা বড় করতেন তাহলে তো আপনার কাজ করতে সুবিধা হতো, এবং যারা বিভিন্ন দলের সাথে অ্যালায়েন্স, ডাইরেক্ট পলিটিক্স করে না কিন্তু দলের সাথে অ্যালায়েন্স, কিন্তু পরীক্ষিত, সৎ এন্ড ডেলিভার করতে পারে, তাদেরকে আপনি ইন্টিগ্রেট করলে আপনি একটা জাতীয় একটা আবহ সৃষ্টি হতো। সেটা তো করছেন না। যেটা আপনি করেছেন সেটা হলো একটা গ্রামীণ এবং একটা এনজিও টাইপের সরকার হয়ে গেছে, ভেরি উইক ইন ক্যারেক্টার। অনেকে সমালোচনা করে যে এটা একটা চিটাগং, আগেটা ছিল গোপালগঞ্জ, এইটা হলো চিটাগং। সর্বশেষ যে আপনি আন্তর্জাতিক সম্পর্কের একজন উপদেষ্টা নিয়েছেন, তার তো আন্তর্জাতিক সম্পর্কে কোনো লেখাপড়া নাই। তাহলে মামুরা আর মোরা হয়ে গেলাম যাদেরকে চেনে। আর এখানে মনে করেন আসিফ নজরুল সাহেবের কথা বলি, বাংলাদেশে বসে স্বৈরতান্ত্রিকতার বিরুদ্ধে শুধু উনি একা কথা বলে নাই। আপনি মাসুদ ভাই, আপনি কথা বলছেন, আমরা কথা বলেছি। আপনাদের এন্টিনায় এগুলো কেন ধরা পড়ে না যে হু ক্যান ডেলিভার? আপনি 2 দিন পরে অনেক চাপ আসবে। ভাই, একটা জিনিস হলো, ওনারা যদি কাউকে নেন, এখন আপনি যাকেই নেন, এটা কারো না কারো তো অপছন্দ হবেই, কারো না কারো মনেই হবে যে এর চেয়ে ভালো লোক ছিল, কেউ না কেউ বলবেন যে মানে উনিই কেন। তো এই সমস্ত প্রশ্ন উঠবে। ওনার পক্ষে তো সবাইকে খুশি করা সম্ভব হবে না। না, সবাইকে খুশি করা সম্ভব। জেনারেল পারসেপশন, মানুষের জেনারেল এক্সপেকটেশনটাকে মিট আপ করা সম্ভব। আপনি এটার পরিধি বাড়ান, আরো অনেক গ্রহণযোগ্য লোক আছে, তাদেরকে আনেন, দেখবেন যে গ্রহণযোগ্যতা বাড়বে, সমালোচনা কমে যাবে। কারণ এইটা 12 জনের কাজ না, যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। জি, আমি বলি একটা জিনিস, সেই জিনিসটা হলো, আমরা বুঝলাম এই ঘটনাটা। তো আপনার কাছে আমি একটা মানে একজন সচেতন নাগরিক হিসেবে আপনার কাছে আমি 2-একটা প্রশ্ন করতে চাই। আপনার কি মনে হয় যে এই সরকারের মানে 2টার দিকে আপনি আমাকে বলেন যে কোন সেক্টরে তারা এখন পর্যন্ত আপনার বিবেচনায় সবচেয়ে ভালো করেছে এবং সেটা কেন, এবং কোন সেক্টরে সবচেয়ে খারাপ করেছে এবং সেটাও কেন? আপনি ভালোটাকে বলেন।
আমি মনে করি ৬-৭টা কাজ অনেক ভালো হয়েছে। একটা হলো সংবিধান সংস্কার, সংবিধান, কারণ যে আকাঙ্ক্ষা নিয়ে বিপ্লব সংগঠিত হয়েছে এইটা পূরণ করতে হলে ডেফিনেটলি সংবিধান পরিবর্তন করতে হবে। যে সংবিধান স্বৈরতান্ত্রিকতা সৃষ্টি করে সেই সংবিধান রেখে আপনার এই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ হবে না। তাহলে সংবিধান সংস্কার না, যদি সংস্কার নাম আছে এটাকে কমপ্লিট পরিবর্তন করতে হবে, নতুন সংবিধান রিরাইট করতে হবে, এইটা ভালো কাজ হয়েছে। লিগ্যাল টিম যে গঠন করা হয়েছে, অ্যাটর্নি জেনারেল, চিফ জাস্টিস, ফ্যান্টাস্টিক, দে ক্যান মিট আপ দ্য এক্সপেকটেশন অফ দ্য পিপল। কিন্তু ল অ্যাডভাইজার এইখানে স্ট্রেংথ করতে হবে। এইখানে আরো আমি মনে করি আরো 2-3 জন দরকার, কারণ আসিফ নজরুল সাহেব সবাইকে চেনে না, সব আইনজীবীকে চেনে না। হি ইজ এ টিচার, টিচারের জায়গা থেকে সমালোচনা করা সহজ, কিন্তু ইনার ডাইনামিক্স বুঝতে হলে ওর ভিতরে থাকতে হয়, নাহলে বোঝা যায় না। সো এটা একটা উইকনেস, এবং যে যে সংস্কার কমিটিগুলো করছে এগুলোর প্রয়োজন আছে। আর উইকনেস যদি বলে আমি করি, শিক্ষা ব্যবস্থায় একটা কমিশন থাকা দরকার ছিল, আরো হবে, আমি মনে করি আরো হবে। আমি উদাহরণস্বরূপ একটা বলি যে 80টি দুর্নীতি দমনে 80টি টিম না, 80টি টিমের বাদে এই 80টি টিম করা উচিত। আমি মনে করি যে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে এইখানেও মিনিমাম 50টা টিম করা উচিত। প্রত্যেকটা ডিভিশন ওয়াইজ আপনার টিম করা উচিত, যারা মনিটর করবে যে রাস্তা যদি একটা ফুটো হয় যে আইন মানে না, সেইটা যার দেখার দায়িত্ব সে দেখে না কেন। তাকে আজকে যদি হাইওয়েতে একটি রাস্তা গর্ত হয়ে থাকে, সেইটা যদি 3 দিনের ভিতরে রিপেয়ার না করে, তাহলে ওই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার চাকরি চলে যাবে। ওইটাকে গর্ত বানাবে, ওইখানে অ্যাক্সিডেন্ট হবে, তারপর ওইটা মনিটর করার জন্য। আরটা হলো শিক্ষা ব্যবস্থার উপরে আমি মনে করি অত্যন্ত শক্তিশালী একটি কমিশন দরকার। গত 15 বছরের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে যে গিনিপিগ করা হয়েছে, আমার বাচ্চাকে যখন আমি ভর্তি করাতে গেলাম, আমি 5-6 জন টিচারের সাথে কথা বললাম, প্রত্যেকে সাজেশন দিল যে ভাই ইংলিশ মিডিয়ামে দেন। বলে কেন? কারণ বাংলা যে কারিকুলাম এটা একটা গিনিপিগ, এখানে বাচ্চাদের নিয়ে একটা মানে পুশ অ্যান্ড পুল খেলা হচ্ছে, এটা কোনো কিছু নাই। এইখানে হাই পাওয়ার্ড কমিশন করা উচিত আমাদের শিক্ষা ব্যবস্থাকে কিভাবে আমাদের জাতীয় স্বার্থ, দেশীয় স্বার্থ এবং ইন্টারন্যাশনাল মান রক্ষা করে একটা কারিকুলাম প্রণয়ন করা যায়। জি, আচ্ছা, আর সবচেয়ে আপনি মনে করছেন যে কোন খাতে সবচেয়ে মানে ব্যর্থ হয়েছে বলে আপনি মনে করছেন? আমি মনে করি আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো একদম নিয়ন্ত্রণ করতে পারেনি, যোগাযোগ ব্যবস্থা কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি। আপনার ঢাকা শহরে মুভই করা যায় না, পুলিশ কোনো কাজ করে না। আপনি এই পুলিশ যারা কাজ করে না তাদেরকে আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেন, তাদেরকে ডিসমিস করেন এবং শর্ট ট্রেনিং করে আইদার আনসার থেকে, অথবা আমরা অনেক জায়গায় বলেছি প্রায় 400 আর্মি অফিসারকে রাজনৈতিক কারণে বিভিন্ন কারণে চাকরি থেকে অব্যাহতি দিছে, তাদেরকে পুলিশে আপনি ইন্ডাক্ট করতে পারেন, আর 15 দিনের ট্রেনিং করে তাদেরকে পুলিশে নেন। যারা এই বিপ্লবী চেতনা ধারণ করে তাদেরকে পুলিশে নেন। এই পুলিশ তো স্বৈরাচারী দোসর, তারা তো চাবে আপনাকে ব্যর্থ করতে। তাহলে আপনার আইডেন্টিফাই করতে হবে কারা আপনাকে ব্যর্থ করতে চাচ্ছে। ব্যর্থ করার জন্য সবচেয়ে ভালো অবস্থানে কারা থাকে? পুলিশ, বিচার ব্যবস্থা, এবং যারা জনগণের সাথে থাকে বিভিন্নভাবে। সবচেয়ে বেশি জনগণের সংস্পর্শে কে থাকে? পুলিশ। তাহলে সবার আগে আপনার পুলিশকে টেক কেয়ার করতে হবে। আপনি যারা এই মাঠে বসে, এই আমার লোকজন বলে, আমার ড্রাইভার বলতেছে যে স্যার এই পুলিশে কোনো কাজ করে না, বসে বসে শুধু সিগারেট খায় আর গল্প করে। তো আপনি তাদেরকে তো আইডেন্টিফাই করতে পারছেন না। তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে সরায়া শর্ট সার্ভিস ট্রেনিং করে 15 দিন অথবা 1 মাসের ট্রেনিং করে তাদেরকে প্লেস করেন, দেখবেন যে আপনার বিপ্লবীর চেতনা কিভাবে ফুলফিল হয়। আর যদি আপনি ফেল করেন, যেটা প্রফেসর ইউনূস সাহেব বলছে, ফেল করা যাবে না, কিন্তু ফেল করার টেন্ডেন্সি, ফেল করার সিমটম, ফেল করার অপচেষ্টা, কুচেষ্টা কিন্তু মারাত্মকভাবে বহাল রয়েছে। আপনি ফেল করলে শুধু আপনি ফেল করছেন না, ফেল করবে বাংলাদেশ, ফেল করবে আমরা যে তিমিরে ছিলাম আমরা আবার সেই তিমিরে চলে যাব। আমাদের দায়িত্ব হয়েছে ওই বিপ্লবী চেতনা, এই রাজনৈতিক বন্দোবস্ত সৃষ্টি করা, যাতে আর কোনোদিনও স্বৈরতান্ত্রিকতা, লুটপাটতন্ত্র, মাফিয়াতন্ত্র এবং এই যে দুর্বৃত্তায়ন কখনোই সৃষ্টি না হতে পারে। আমরা দেখতে চাই আপনারা সেই চ্যালেঞ্জে উত্তীর্ণ হন এবং আপনারা এই দেশকে
বিপ্লব পরবর্তী যেভাবে ফ্রান্সের দ্য গল যেভাবে তার দেশকে নেতৃত্ব দিয়েছে, আপনার পার্কসো হো যেভাবে নেতৃত্ব দিয়েছে, যে তারা বিপ্লবের পরে কিভাবে দেশকে উন্নয়ন করেছে, অপরদিকে ইরাক, লিবিয়া, ইভেন যদি আপনি বলেন রোমানিয়া, দে হ্যাভ ফেইলড। বিপ্লব হয়েছে কিন্তু তারা সেই রকম সরকার গঠন করতে পারে নাই, তারা যে তিমিরে থাকার সেই তিমিরেই রয়েছে। একটা জিনিস আপনার যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনার দ্রব্যমূল্য নিয়ে আপনি কি বলবেন? অনেকে কিন্তু এটা বলছে, তারা আশা করেছিল দ্রব্যমূল্যটা খুব নিয়ন্ত্রণে থাকবে, কারণ তারা এটাও আশা করেছিল আগে যে আপনার একটা রাজনৈতিক প্রশ্রয় যে চাঁদাবাজিটা হতো, সেই চাঁদাবাজিটা এখন থাকবে না। কিন্তু প্রথম 2-1 দিন একটু দেখা গেল, পরে দেখা গেল সেই চাঁদাবাজি রয়ে গেল, চাঁদাবাজি অ্যাবসলিউটলি। এবং দ্রব্যমূল্যে মাসুদ ভাই দেখা গেল না। এটা নিয়ে আপনি কি বলবেন? আমি মাসুদ ভাই এই জায়গায় আসছিলাম, এই জায়গাটা তারা কমপ্লিটলি ফেল করেছে, যে চাঁদাবাজের শুধু ফেসটা চেঞ্জ হয়েছে, যোগাযোগ ব্যবস্থা সহ দ্রব্যমূল্য, ট্রান্সপোর্ট, বাজার ব্যবস্থা কোনোভাবেই। এই আমি যেখানে থাকি বনানী, সেইখানে আগে যদি ফুটপাতে দোকান ছিল 10টা, এখন দোকান হচ্ছে 50টা, কারণ ওই চাঁদাবাজের ভাগ বেড়ে গেছে। এইটাকে একেবারে কোনোভাবে তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না, এবং এইটাকে একদিকে এই অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা নিতে পারছে না, অন্যদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে তারাও কোনোভাবে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না, শুধু লিপ সার্ভিস। কাউকে ছাড়া হবে না, কাউকে টলারেট করা হবে না, সবার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। ওই যেভাবে আওয়ামী লীগ বলে গেছে যে একেবারে দুর্নীতিতে জিরো টলারেন্স, আওয়ামী লীগ যখন বলছে দুর্নীতিতে জিরো টলারেন্স, তখন একটা মাফিয়াতন্ত্র এমন ভাবে চলছিল যে কে কত লুটপাট করতে পারে, কে কত ডাকাতি করতে পারে, কে কত চুরি করতে পারে। আওয়ামী লীগকে একটি লোক আপনি সৎ দেখাতে পারবেন না। আজকে মান্নান সাহেবকে ধরার পরে একটা সমালোচনা আমি দেখেছি, সমালোচনা ফাইন, কিন্তু মান্নান সাহেব আওয়ামী লীগের লুটেরা তন্ত্রের বিপক্ষে কোনোদিন অবস্থান নিয়েছে? সে কেন বলল না যে বাংলাদেশ ব্যাংক যে লুট হয়ে গেল 800 কোটি ডলার, উনি এই অবস্থায় কেন রিজাইন করলেন না? আপনি সৎ থাকলেন, কিন্তু আপনার সত্য ক্লেপ্টোক্রেসির বিপক্ষে কোনো অবস্থান নিতে পারলো না। ওই যে মতিয়া চৌধুরী একজনের কথা শোনা যায়, উনি নাকি সৎ, শুয়ে পড়ে পুলিশের হাতে কামড় দেয়, ওই কোনোদিনও তো আওয়ামী লীগের এই লুটেরা তন্ত্রের বিরুদ্ধে একটা কথা বলে নাই। সো আপনি মান্নান সাহেবকে ধরলেন, শামীম সাহেবকে ধরলেন, এই যে কর্নেল জাহিদ শামীম, কিন্তু এর চেয়ে অনেক বড় বড় দুর্নীতিবাজ, যাদের এই যে একজন পুলিশ অফিসার হারুন, যার 2014 সালে আমরা শুনছি তার ওয়াইফ 1800 কোটি টাকা নিয়ে ইউএসএ তে ধরা পড়েছে, যুক্তরাষ্ট্রে ধরা পড়েছে, তাকে এখন পর্যন্ত আপনি গ্রেফতার করতে পারলেন না কেন? মাহবুবুল হক হানিফ, যে সুন্দর মুখ ব্যাখ্যা করে প্রেস ব্রিফিং করতো, 2014 সালে প্রথম আলোতে একটা রিপোর্ট দিয়েছি, তার সম্পত্তি বাড়ছিল 1000 গুণ, তাকে কেন আপনি গ্রেফতার করলেন না? এই যে লেফটেন্যান্ট জেনারেল মুজিব নামে একটা অফিসার 100 কোটি টাকা দুর্নীতি করেছে, তাকে ডিসমিস করা হয়েছে, সে কোথায়? তাকে কেন গ্রেফতার করছেন না? সেনাবাহিনীতে সৎখানে অফিসারের দুর্নীতির চিত্র ভেসে বেড়াচ্ছে, প্রশাসনের এরকম 400-500 লোকের দুর্নীতি ভেসে বেড়াচ্ছে, পুলিশের এরকম বা শত শত দুর্নীতির চিত্র ভেসে বেড়াচ্ছে, তাদেরকে আপনি গ্রেফতার করতে পারছেন না কেন? তাদেরকে আপনি বিচারে করতে পারছেন না কেন? এই জায়গাটা তো আপনি ব্যর্থ হচ্ছেন, তাহলে কিভাবে ম্যানেজ হয়ে যাচ্ছে? সো আপনার ভিতরে বিপ্লবী চেতনা আনতে হবে, যে এই ধরনের বিপ্লব পরবর্তী সরকার যদি মনে করে সে পপুলার, তাহলে শিওরলি, as on philosopher stated, surely you are going to fail. আচ্ছা, আরেকটা কথা বলি, যে কথাটা নাকি আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তো এই প্রশ্নটা খুব আলোচিত হচ্ছে জানি, সেটা হলো যে এটা যদি আপনি আপনার ভাষায় এটা যদি একটা বিপ্লবী সরকার হয়ে থাকে, তা আপনি কি মনে করেন যে একটা বিপ্লবী সরকার স্বৈরাচারী সরকারের আমলাতন্ত্র দিয়ে বিপ্লবী সরকারকে চালানো সম্ভব অথবা সহজ? কোনোভাবেই সম্ভব নয়, এবং এইটা তাদের ব্যর্থতার সবচেয়ে বড় ফ্যাক্টর। সেই ক্ষেত্রে আমরা পরামর্শ দিচ্ছি টকশের মাধ্যমে যে আপনি এই স্বৈরতান্ত্রিক সরকার 6 লেয়ার প্রশাসন রেখে গেছে, 6 লেয়ার, 1st, 2nd, 3rd, 4th, 5th, 6th। তাহলে আপনার এই গত 15 বছরে কাউকে রিক্রুট করা হয়নি, কাউকে চাকরি দেওয়া হয় নাই যার ফ্যামিলিতে আওয়ামী লীগ ঘরানার কেউ ছিল না, জামাত অথবা বিএনপি ঘরানার অথবা বিরোধী ঘরানার যারা ছিল
তাদের একজনকেও চাকরি দেওয়া হয় নাই, ভেরিফিকেশন করে দেওয়া হয়েছে, তাহলে সবই আওয়ামী লীগ। তাহলে আপনার ফেইজট কিভাবে করতে হবে? টপ লেভেল যারা, তাদেরকে আগে ফেইজট করতে হবে, শর্ট ট্রেনিং দিয়ে আপনার সেইটাকে রিপ্লেস করতে হবে। আর আপনি কমিশন করে বাইর করতে হবে যে কারা কারা সুযোগ পেলেই আপনাকে ব্যর্থ করার চেষ্টা, তাদেরকে আস্তে 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 ফেইজট করতে হবে। সেইটাই হইল আপনার সামনে চ্যালেঞ্জ। আপনি তো সেদিকে যাচ্ছেন না। এই যে এইখানে যে অ্যাডভাইজার রোলে আপনি দুইজন ভদ্র মহিলা আনছেন, তারা কোথায়? তারা কিভাবে ডিসচার্জ করবে যারা নাতি নিয়ে এখন সময় কাটাবার কথা? হাউ দে ক্যান ডেলিভার ইন দিস সিচুয়েশন, এইরকম একটা টার্মোয়াল সিচুয়েশনে? এখানে এমন অ্যাডভাইজার হবে দিনে 22 ঘন্টা কাজ করতে হবে, ঘুমাবার সময় পাবে না, মাঠে ঘাটে হাটে দৌড়িতে হবে, তাদের শরীর থেকে ঘামের গন্ধ আসবে, প্রোটোকলের এসি ঠান্ডা বাতাস রেখে শারীরিক ফিটনেস আছে, মাঠে ঘাটে দৌড়িতে পারে। ঢাকা শহরে কেন ট্রাফিক জ্যাম কমছে না? আপনার নিজে দাঁড়ায়া, আপনি আজকে মগবাজার ফ্লাইওভারের উপরে আইসে নিচে দাঁড়িয়ে দেখবেন, হেলিকপ্টারে উঠে দেখবেন যে কোনোভাবে মানুষ কেন মুভ করতে পারছেন না। সেই এজিলিটি, সেই স্পিরিট, সেই টেন্ডেন্সি কোথায়? এটা তো মনে হলো যে একেবারে শান্তিপূর্ণভাবে একটা ক্ষমতা হস্তান্তর হয়েছে, আপনি একটা সময় পার করে আপনি ইউ উইল গো অ্যান্ড ইউ উইল স্লিপ। তাহলে তো আপনি নিজে ফেল করে বাকি সবাইকে আপনি ব্যর্থতে পর্যবেসিত করবেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি আমি, সেটা হলো অনেকে এটাও বলছেন, একটা আলোচনা হচ্ছে আর কি, এই যে এত কিছু সংস্কার হচ্ছে, এত কিছু সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে, সংবিধান সংস্কার, অমুক সংস্কার, তমুক সংস্কার, এই সংস্কারগুলো কি করার জন্য তারা কি মানে তাদেরকে কোনো ম্যান্ডেট দেওয়া হয়েছে, নাকি এটা তারা একটা পদ দেখিয়ে দিয়ে তারপর সেটা পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তাদের উপর ছেড়ে দিবে? আসলে এটা তো আইনগত ব্যাপার আছে। আপনি খুবই ভালো কোশ্চেন করছেন মাসুদ ভাই। আমি মনে করি যে এই যারা এই ব্যাখ্যাটা দেয় যে একটি নির্বাচনে পরে তারা করবে, আসলে তারা করতে পারবে না। তারা আভ্যন্তরীণ দলের আভ্যন্তরীণ চাপের ভিতর পড়ে এই কথাটা তাদের বলতে হয়। বাংলাদেশে গত 53 বছরে কোন নির্বাচিত সরকার সংস্কার করছে? আপনি দেখেন তো, এক স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974, বিরোধী দলে থেকে প্রত্যেকে বলে আমরা এটা পরিবর্তন করব। যখনই যে যায় লঙ্কায়, কেউ আজ পর্যন্ত পরিবর্তন করে নাই, নোবডি। বাংলাদেশে বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে কোনোভাবেই ক্ষমতায় এসে সংস্কার করা সম্ভব নয়। এই বিপ্লবী সরকারের ম্যান্ডেটের কোনো ঘাটতি নাই, তাদের 100% ম্যান্ডেট রয়েছে। যখন বিপ্লব সফল হয় সেটাই সবচেয়ে বড় ম্যান্ডেট। তাদের উচিত আগামীকালকে এই সংবিধান বাতিল করা। সংবিধান বাতিল করার পরে কনভেনশন এবং প্রেসিডেন্স দিয়ে দেশ চলবে, যেরকম ইউকে চলে। ইউকেতে তো কোনো লিখিত সংবিধান নাই। লিখিত সংবিধান ছাড়া ততদিন চলবে, তারপরে আপনার এই সংবিধান সংস্কার কমিটি তারা সাজেশন দেবে, সেই সাজেশন অনুযায়ী কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, গণপরিষদ হবে। গণপরিষদের মাধ্যমে সেই গণপরিষদ সংবিধান প্রণয়ন করবে। সেই সংবিধান প্রণয়ন করে যেখানে বিপ্লবের আকাঙ্ক্ষা, সেখানে সম্পূর্ণভাবে বিপ্লবের আকাঙ্ক্ষা নিয়ে একটি সংবিধান প্রণয়ন করা হবে। সেই সংবিধানের পরে আপনার নির্বাচন হবে, আদারওয়াইজ এই বিপ্লব ফেল করবে। যারা বলে ম্যান্ডেট নাই, দে আর ইন দা রং ফুটিং। এবং যারা এই কথাগুলো বলে, এখন টিভিতে কথা বলার সুযোগ পাচ্ছে কারা? যারা এতদিন বিরোধী দলে ছিল, যার অনেকের ভিতরেই অব্যক্ত একটা আশা থাকে, অব্যক্ত একটা লোভ থাকে যে দল ক্ষমতা আসলে তারা আরো বেনিফিটেড হবে। তাদের কথাবার্তার ভিতরে থাকে ওই ইন্টেনশনটা, যার জন্য আমি গতকালকে অ্যাটর্নি জেনারেল একটা কথা বলেছেন না, আপনি তো নির্বাচন দিবেন, আলটিমেটলি সেই নির্বাচনটা আপনি কবে দিবেন? এখন আপনি যদি বলেন যে আমি সবকিছু সংস্কার করব, তো সংস্কারে তো কোনো শেষ নাই। আপনি একটা সংস্কার করবেন, তারপর আরেকটা সংস্কার করবেন, আপনি কতদিন থাকবেন ক্ষমতায়? আপনাকে সংস্কার করতে বসানো হয়েছে, আপনি তো অনন্তকাল থাকার জন্য যদি আপনার আকাঙ্ক্ষা থাকে, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন তো মানুষ হতে দিবে না। সেক্ষেত্রে আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি এই সরকারকে কতদিন সময় দিতে চান? আমি মনে করি তারা যদি চায়
তারা ফিডেল কাস্ট্রোর মতো দে ক্যান টেক 60 ইয়ার্স। আপনি জানেন যে ফ্রান্স রেভলিউশনের পরে 10 বছর লেগেছে স্টেবল করতে ফ্রান্সকে, এবং দক্ষিণ কোরিয়ার উদাহরণটা আমি সবসময় বলি যে সেখানে মার্শাল লর মাধ্যমে রেভলিউশন হয়েছিল, তাদের 28 বছর লেগেছে গণতন্ত্রে ফেরত আসতে। যারা দ্রুত নির্বাচন চায়, যারা বলতে চায়, তারা আসলে বিপ্লবকে ব্যর্থ করতে চায়। যার জন্য যে কথাটা প্রফেসর ইউনূস সাহেব বলছে যে সংস্কার অর্থাৎ বিপ্লবী চেতনা ফুলফিল করতে যে সময়টা লাগবে সেইটা হলো সময়। আমি মনে করি কোথাও কোথাও দেখছি 3 থেকে 6 বছর, আমি মনে করি ইট শুড বি 7 to 10 ইয়ার্স। আমি আগেও বলেছি, আদারওয়াইজ আপনি পারবেন না। আপনি যেটা বললেন আপনাকে দেখে জিনিস মাথায় রাখতে হবে। দেখেন, বিপ্লবী সরকার যখন আসে তখন তারা কিন্তু বিপ্লবের মধ্য দিয়ে আসে এবং তাদের বিপ্লবের একটা অভিজ্ঞতাও থাকে। আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে বিপ্লবের সরাসরি অভিজ্ঞতা আছে কয়জনের? এই একটা প্রশ্ন হলো। আর একটা প্রশ্ন হলো, আপনি যে 7 to 10 ইয়ার্স দিবেন, ভাই মানুষের তো একটা প্রকৃতি তো মানুষকে একটা নির্দিষ্ট সময় দেয়। যেমন ডক্টর ইউনূসের বয়স এখন 82 বছর, এখানে যতগুলি উপদেষ্টা আছে তার মধ্যে আপনার যদি গড় বয়স করেন, গড় বয়স 70-এর কম না, 80 বছরের উপরে কমপক্ষে 6 থেকে 7 জন আছে। 7 থেকে 8 বছর এদের তো আল্লাহই দিব না, আপনি দিবেন কিভাবে? না, আপনি দেখেন প্রফেসর ইউনূস যদি ডিমাইজড হয়ে যায় তারপরে একজন টেক ওভার করবে, কিন্তু আপনি বিপ্লবের চেতনাকে ফুলফিল না করলে তাহলে তো ওই যে তিমিরে ছিল সেই দেশ সেই তিমিরে যাবে। আর সেই জন্য আমি বলি যে যখন বিপ্লব সফল হয়েছে, এখন দেখছি 1500 লোক নিহত হয়েছে, শহীদ হয়েছে 1500, প্রায় 1500, এবং আপনার 30,000 লোক ইনজুর্ড হয়েছে, 700 লোক চক্ষু হারিয়েছে। তাদের স্যাক্রিফাইসকে আপনি মূল্যায়ন করবেন না? তাদের স্যাক্রিফাইস বড় না একটা এই নাম কষ্ট একটা নির্বাচন দিয়ে আপনি সরে যাবেন, আপনার চামড়া বাঁচাবেন, সেইটা বড়? ডেফিনেটলি এই স্যাক্রিফাইসকে আপনি কোনোভাবে ইগনোর করতে পারবেন না। আপনি যদি এই স্যাক্রিফাইসকে ইগনোর করেন, আমি মনে করি যে বাংলাদেশের যুব সমাজ, ছাত্র সমাজ যেভাবে জেগে উঠেছে, তারাই আমাদের আশার আলো। তারাই আমাদেরকে দেখিয়েছে যেখানে আমরা ভেবেছিলাম বাংলাদেশ ইজ আনগভর্নেবল, এই বাংলাদেশে বোধহয় আওয়ামী লীগ পার্মানেন্ট হয়ে গেছে, তাদের আর পতন ঘটানো সম্ভব নয়। তারা দেখিয়েছে না এটা সম্ভব। তারা যদি একই পথে হাঁটে তাহলে এই একই অবস্থা আবার রিপিট হবে। সেই জন্য আমি বলছি আজকে শুধু এইটা যারা বিরোধী দল ইনক্লুডিং বিএনপি তাদের জন্য সুযোগ না, এটা বাংলাদেশের মানুষের জন্য একটা সুযোগ। এই সুযোগটা কাজে লাগিয়ে দেশটাকে আমরা গঠন করি, তারপর আমরা গণতন্ত্রে যাই। গণতন্ত্র নির্বাচনের সময় অনেক পাওয়া যাবে। লেটস হেল্প, এটাকে আমরা হেল্প করি। প্রফেসর ইউনূস যদি কন্টিনিউ না করতে পারে এবং এই অন্তর্বর্তী সরকার যদি ফেল করে, তাহলে আমি মাত্র 2টা অপশন দিই, যে তারা হয়তো লেজে গোবরে একটা নির্বাচন দিয়ে তাদের চামড়া বাঁচাবে, অথবা মার্শাল ল আসবে। এবং আজকে যদি এই অন্তর্বর্তী সরকার ফেল করে, এই ফেইলের দায় দায়িত্ব চলে যাবে আর্মির কাছে। তখন হয়তো সেনাবাহিনীর কিন্তু ক্ষমতা নেওয়া ছাড়া অন্য কোনো উপায় নাও থাকতে পারে, আমি অপশন হিসেবে বলছি। আর সেই অন্তর্বর্তী সরকার যদি ফেল করে, এই ফেলটা হবে সেনাবাহিনীর। সেনাবাহিনী যদি ফেল করে, তাহলে মইনুল আহমেদ সহ তাদের যে পরিণতি হয়েছিল, এদেরও কিন্তু এই পরিণতি হতে পারে। তাহলে যারা এখন হেলম অফ অ্যাফেয়ার্সে আছে, তাদের কিন্তু ভাবার ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে, এবং অ্যাক্ট করার ব্যাপার আছে, কাজ করার ব্যাপার রয়েছে বলে আমি মনে করি। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে এই অন্তর্বর্তীকালীন নিয়ে মানুষের মনে এখন কি চিন্তা চলছে, এই সরকারের কাছে মানুষের কি প্রত্যাশা, এবং এই প্রত্যাশার বিপরীতে কতটুকু প্রাপ্তি, এবং তারও পরে লক্ষ্য হলো যে পরবর্তী সময়ে এই সরকার কতদিন থাকবে, কতদিন তারা থাকা তাদের প্রয়োজন, এবং তারা থাকতে পারে আমাদের কি লাভ হবে, এবং আমরা তাদের কাছে দীর্ঘমেয়াদে কি কি আশা করি। রাষ্ট্র সংস্কারের কথা বলেন, সরকার সংস্কারের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন, এই সবগুলো ক্ষেত্রেই কিন্তু আমাদের তাদের কাছে বিপুল একটা প্রত্যাশা আছে। আমরা দীর্ঘদিন বিভিন্ন রাজনৈতিক সরকার দেখেছি, বিভিন্ন সামরিক সরকার দেখেছি, এখন আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার দেখছি, যাদের কাছ থেকে আমরা ওই আগের সরকারগুলোর কাছ থেকে যা পাইনি তা পেতে চাচ্ছি। আমাদের এই চাওয়াটা কি অন্যায় কিনা, অবাস্তব কিনা, অপূরণযোগ্য কিনা, সেটা হয়তো আগামী সময়ে প্রমাণিত হবে, আগামী সময়ে আমরা বুঝতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, আবার কথা হবে আগামী মঙ্গলবার একই সময়।